2025 সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাশের হার 58.83%। জিপিএ 5 পেয়েছেন 69,097 জন শিক্ষার্থী। ঢাকা বোর্ডে পাশের হার 64.62%, রাজশাহী বোর্ডে পাশের হার 59.40%, কুমিল্লা বোর্ডে পাশের হার 48.86%, যশোর বোর্ডে পাশের হার 50.20%, চট্টগ্রাম বোর্ডে পাশের হার 52.57%, বরিশাল বোর্ডে পাশের হার 62.57%, সিলেট বোর্ডে পাশের হার 51.86%, দিনাজপুর বোর্ডে পাশের হার 97.49% এবং ময়মনসিংহ বোর্ডে পাশের হার 51.54%। আর কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার 62.67%। মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার 75.61%। সকাল 10টায় একযোগে ফল প্রকাশ করা হয়। এবার 11টি শিক্ষা বোর্ডের অধীনে 12,51,111 জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। রাজশাহী বোর্ড 59.40%, কুমিল্লা বোর্ড 48.86, যশোর বোর্ড 50.20, চট্টগ্রাম বোর্ড 52.57, বরিশাল শিক্ষা বোর্ড 62.57, সিলেট বোর্ড 51.86, দিনাজপুর বোর্ড 57.49, ময়মনসিংহ বোর্ড 51.54, মাদ্রাসা শিক্ষা বোর্ড 75.61, কারিগরি শিক্ষা বোর্ড 62.67। এই হলো সকল বোর্ডের 11টি বোর্ডের পাশের হারের পরিসংখ্যান। দর্শক, এই মুহূর্তে নটরডেম কলেজে আছেন আমাদের সহকর্মী শিমুল খান, যুক্ত হচ্ছে তার সাথে। শিমুল, এইচএসসি এবং সমান পরীক্ষার ফলাফল আজকে ঘোষণা করা হয়েছে, তো শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনার কেমন চিত্র সেখানে দেখছেন, আমাদেরকে সেই সম্পর্কে জানাবেন। শাওন, আপনাকে ধন্যবাদ। দীর্ঘ 12 বছরের যে ফল, সেই ফল পেয়েছে শিক্ষার্থীরা। 12 বছর যাবত যে পড়াশোনার যে একটা প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় উত্তীর্ণ হতে পেরেছে নটরডেম কলেজের শিক্ষার্থীরা। এই কলেজটিতে 3,226 জন মোট পরীক্ষায় অংশগ্রহণ করছেন, তারা পাশ করেছেন এবং এই ক্যাম্পাসটিতে আমি বর্তমানে রয়েছি। তাদের যে মানে পাশ করার পরে যে তাদের যে উচ্ছ্বাস, সেটি আসলে চোখে পড়ারই মতো। অভিভাবকরাও ছিলেন, সেই উচ্ছ্বাসে সামিল হয়েছেন, শিক্ষকরাও সামিল হয়েছেন। আমরা শিক্ষার্থীদের কাছে চলে যাব। আমাকে একটু জানাবেন, এই যে পাশ করতে পেরেছেন, সেই জায়গা থেকে আসলে এখন কেমন মনে হচ্ছে এবং ভবিষ্যতের যে আসলে যে কার্যক্রম, অর্থাৎ এই শিক্ষা জীবন শেষ করলেন, ক্যাম্পাস লেভেলে যেমন অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে আপনারা যেতে চাচ্ছেন, তো সেই জায়গা থেকে দেশের জন্য কি করতে চান, নিজের জন্য কি করতে চান, একটু জানাবেন আমাদের। শিক্ষা জাতির ভবিষ্যৎ, তাই দিন শেষে আমি আমার কলেজেরই শিক্ষক হতে চাই। তো এর জন্য আমার আগে ঢাকা ভার্সিটি লাগবে। তো আশা করি ইনশাল্লাহ ওইখানে অ্যাচিভ করার পর আমি আমার কলেজে আবার শিক্ষক হিসেবে আসতে চাই। এই পাশের যে পাশ করলেন, এর মধ্যে আসলে কার অবদান বেশি ছিল? অবশ্যই আমার শিক্ষকদের অবদান ছিল, কিন্তু নিজের চেষ্টা করতে হয়। নিজের চেষ্টা করতে না পারলে তাছাড়া কোনো কিছু সম্ভব না। আপনাকে ধন্যবাদ। আমরা আরেকজন শিক্ষার্থীর কাছে চলে যাব। আপনি একটু জানাবেন যে এই যে পাশ করেছেন, এসি আসলে খুবই আনন্দের একটি বিষয়। আমরা দেখছিলাম আপনারা ক্যাম্পাসে এসেছেন, অভিভাবক সহ শিক্ষকদের সাথে নানান ভাবে আপনারা এটি উদযাপন করলেন। পরবর্তী গন্তব্য কোথায় থাকবে এবং কি ভাবনা চিন্তা রয়েছে? মানে আমি তো নটরডেম থেকে গ্রুপ 7 থেকে এবার মানে এইচএসসি 2025-এ জিপিএ পাইছি। সো আমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছি আর কি। তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার মেইন রিজন হচ্ছে আমার ছোটবেলা থেকে ড্রিম ছিল আমি বুয়েটে পড়বো, তো এটারই প্রিপারেশন নিচ্ছি। আর আমার নটরডেম কলেজ আমাকে অনেক সাহায্য করেছে। নটরডেম কলেজ ছাড়া আমি মানে কখনো এই পর্যায়ে পৌঁছতে পারতাম না। তাই আমার চেষ্টার পর আমার মা বাবার পর আমার কলেজকে আমি মানে এটার জন্য। আপনাকে ধন্যবাদ। শাওন, শুনছিলেন যারা
শিক্ষার্থীরা রয়েছেন যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা তাদের অভিমত ব্যক্ত করছিলেন এবং কিছুক্ষণ আগেই আমাদের সাথে শিক্ষক মণ্ডলী যারা রয়েছেন তাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা জানিয়েছেন যে সর্বোচ্চটুকু দিয়েই তাদের শিক্ষার্থী যারা রয়েছিলেন তাদের পিছনে তারা স্ট্রাগল করছেন, যার কারণে এই ভূমিধস ফলের পেয়েছেন তারা। আমরা এখানে যারা অভিভাবক রয়েছেন আমরা একটু তাদের কাছে চলে যাব। একটু জানাবেন যে আজকে আপনার সন্তান পাশ করতে পেরেছে এবং নটরডেম কলেজ একটি ঢাকা শহরের মধ্যে সুনামধন্য প্রতিষ্ঠান, সব মিলিয়ে কেমন লাগছে একটু জানাবেন। আমি তো আসলে সিলেট থেকে আসছি এই নটরডেমের জন্যই। আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট করছে, গোল্ডেন পেয়েছে। কলেজকে মানে অভিনন্দন দেওয়ার লাগে। আর হ্যাঁ, কলেজ খুবই ভালো, এবং আমি দোয়া করি ভবিষ্যতে আরো ছাত্রছাত্রী আসুক, আরো ভালো ভালো। আপনাকে ধন্যবাদ। আমরা আরেকজন অভিভাবকের কাছে চলে যাব। আন্টি একটু জানাবেন আসলে আপনার সন্তান তো এবার পাশ করতে পেরেছে, সন্তানদের পিছনে আসলে দোয়ার তো জায়গা রয়েছে, এখন কোথায় যেতে নিতে চাচ্ছেন, মানে আপনার সাথে কোথায় গেলে আপনার জন্য ভালো হবে বা কি চাচ্ছেন? আসলে আমরা চাচ্ছি এখন রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, সেই কারণে এখন চাচ্ছি যে ওদের সবচেয়ে আসলে ভবিষ্যতে ও একটা ভালো জায়গায় হয়তো কোনো ওদের যেরকম যার ইচ্ছা আছে, যার ডাক্তার বা যার ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা আছে, আল্লাহর রহমতে তারা যেন সেই জায়গায় একটা পৌঁছে যে একটা ভালো মানুষ হতে পারে, সফল মানুষ হতে পারে জীবনে। আপনাকে ধন্যবাদ। শাওন, শুনছিলেন যারা অভিভাবকরা রয়েছেন তারা বলছেন এবং শিক্ষকরাও বলছেন তাদের সন্তান যেন দেশের জন্য দশের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসতে পারে, এমনটি তাদের চাওয়া। শাওন, নটরডেম কলেজ থেকে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ আপডেট। শাওন। শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, নটরডেম কলেজ থেকে সর্বশেষ এইচএসসি পরীক্ষার ফলাফলের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শিমুল খান। এবার চলে যাচ্ছি উত্তরে। রংপুর থেকে এইচএসসি এবং সমমান পরীক্ষার ফলাফলের জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, রংপুর বিভাগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের উৎসাহ উদ্দীপনা শিক্ষার্থীদের মধ্যে কেমন দেখছেন সে সম্পর্কে আমাদেরকে জানাবেন। শাওন, যেমনটা বলছিলেন যে শাওন, আপনাকে জানিয়ে রাখি যে যেহেতু আজকে সকাল সকাল কিন্তু যে এইচএসসি পরীক্ষার্থীদের যে ফল সেটি কিন্তু প্রকাশিত হয়েছে এবং আপনাকে জানিয়ে রাখি যে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এই বিভাগে, অর্থাৎ বিশেষ করে যে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে 1,58,051 জন পরীক্ষার্থী কিন্তু এবারে পরীক্ষায় বসেছিল এবং সেই তুলনায় এবারে যে পরীক্ষার্থীদের যে পাশের হার সেটি কিন্তু অনেকাংশেই একেবারেই কম এবং এক ধরনের কিন্তু ধস বলা যায়, যে সেখানে কিন্তু 57.49% পরীক্ষার্থী কিন্তু এবারে কৃতিকার্য হয়েছে। এবং যদি আপনাকে বলে রাখি যে এবারে জিপিএ 5-এর সংখ্যাও কিন্তু গত বছরের তুলনায় এবারে অনেকটাই কম এবং আপনাকে জানিয়ে রাখি যে জিপিএ 5-এর সাথে সাথে যে শূন্য পাশের যে প্রতিষ্ঠান সেটিও কিন্তু এবারে বেড়েছে। এবং সব মিলে যদি বলি যে রংপুরে যে উৎসাহ উদ্দীপনা সেটি কিন্তু আমরা সকাল গিয়ে দেখেছি, যেহেতু আজকে বৃহস্পতিবার সে কারণে কিন্তু যেহেতু আপনি জানেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু যে শিক্ষকদের যে কর্মবিরতি সেটি চলছে, এই কারণে কিন্তু শিক্ষকদের এবং বিশেষ করে শিক্ষার্থীদের কিন্তু আনাগোনা খুবই কম। এবং আপনাকে জানিয়ে রাখি যে এবারে যে এই দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবার কিন্তু জিপিএ 5 পেয়েছে মাত্র 6,000, এবারে মাত্র 6,260 জন পেয়েছে, কিন্তু 2024 সালে কিন্তু তারা এখানে এই শিক্ষা বোর্ডের অধীনে 14,000 জিপিএ কিন্তু 5 পেয়েছিল, এবারে কিন্তু তার তুলনায় কিন্তু অনেকটাই কম। এবং সব মিলে যদি বলি শাওন, যে আসলে উত্তরাঞ্চলে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা দেখেছি যে এবারে যে উৎসবমুখর পরিবেশে পরীক্ষার্থীরা তাদের পরীক্ষায় বসেছিল, তবে এবারে কাঙ্ক্ষিত যে পরীক্ষার রেজাল্ট সেটি কিন্তু আসলে হয়নি। এ কারণে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীদের যারা অভিভাবক ছিলেন তাদের সাথে আমরা সকালে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে শিক্ষার্থীরা নানাভাবেই, আপনি জানেন যে জুলাই আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলনের ফলে কিন্তু আসলে তারা যে শ্রেণীকক্ষে পাঠদান থেকে শুরু করে তারা যে তাদের পড়ার টেবিলে বসবে সেই সময়টুকু কিন্তু তাদের সেভাবে পায়নি। এই কারণে কিন্তু তারা তাদের যে পরীক্ষার যে পাস সেটি কিন্তু সেভাবে করতে পারেনি। এবং বিশেষ করে জানিয়ে রাখি যে এবারে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুরে যে পরীক্ষার রেজাল্ট, অনেকগুলো শিক্ষার্থী, আমরা যে জায়গাটিতে রয়েছি এটি রংপুরের খালাসপীর সরকারি
কলেজে, এখানে কিন্তু 203 জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন এবং এবারে পাশ করেছেন 152 জন এবং জিপিএ 5 পেয়েছেন মাত্র 3 জন। তবে জিপিএ 5-এর সাথে সাথে কিন্তু যে পাশের সংখ্যা সেটি কিন্তু অনেকটা কমে এসেছে এবং যারা কৃতিকার্য হয়েছে তারা আগামীতে ভর্তি যুদ্ধে কিন্তু তারা নামবেন এবং যারা অভিভাবক রয়েছেন তারা কিন্তু এই যে পরীক্ষার রেজাল্ট, এই রেজাল্টের কারণে কিন্তু তারাও আসলে এখন একটু সচেতন হবে এবং অবশ্যই যে শিক্ষার্থীরা রয়েছে তারা যেন তাদের পড়ার টেবিলে ফিরে যায়, কারণ এই যে বিগত সময়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামে কিন্তু আসলে তাদের যে কাঙ্ক্ষিত পড়ার সময়টুকু সেটি কিন্তু অনেকটাই নষ্ট হয়েছে, কারণে কিন্তু এই ধরনের রেজাল্টটা কিন্তু এবারে হয়েছে। এই ছিল শাওন আজকের রংপুরের এইচএসসি পরীক্ষার রেজাল্ট নিয়ে সর্বশেষ। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর বিভাগ থেকে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদুল। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে ভোট গ্রহণ চলছে। দীর্ঘ 33 বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে সকাল 9টা থেকে শুরু হয় ভোট গ্রহণ, যা চলবে বিকেল 4টা পর্যন্ত। নির্বাচনে কেন্দ্রীয় সংসদের 23 পদে লড়ছেন 247 জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে 18 ও জিএস পদে 13 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাকসু নির্বাচনে মোট ভোটার 28,901 জন। 9টি একাডেমিক ভবনের 17টি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। 99 আইন শৃঙ্খলা রক্ষা ও নির্বিঘ্নে ভোট গ্রহণ সম্পন্ন করতে কাজ করছে প্রায় 2300 পুলিশ সদস্য। পাশাপাশি 6 প্লাটুন বিজিবি ও 12 প্লাটুন র্যাব সদস্য নিরাপত্তা নিশ্চিতের জন্য মোতায়েন রয়েছে। ভোট গণনা শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তন থেকে ফলাফল ঘোষণা করা হবে। এটা আমার জীবনের প্রথম ভোট, 35 বছর পর রাকসু হচ্ছে। যে আসুক আসলে সবার হয়ে কাজ করবে এরকম কাউকে চাচ্ছি। আমরা বেশ সুষ্ঠুভাবে ভোট দিতে পারছি। আমাদের যে কালি দিয়েছে অমোচনীয় কালি, এটি কিন্তু শেষ, মানে ভোট দিয়ে বের হওয়ার আগেই কিন্তু এটি অর্ধেক উঠে গিয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ কারো প্রতি দিচ্ছি না, তবে আমরা অবজারভেশনে রাখছি। আমরা কোনো অভিযোগ পেলে সাথে সাথেই নির্বাচন কমিশন হোক আপনাদেরকে হোক আমরা অবশ্যই জানাবো। যে কোনো অভিযোগ তারা যেন নির্বাচন কমিশনকে জানায় এবং নির্বাচন কমিশনের কাছেও আমার প্রত্যাশা যে কোনো অভিযোগ আপনারা সিরিয়াসলি দেখবেন। প্রত্যেকটা কেন্দ্রের যে সমস্ত ইলেকশন কন্ডাক্টরাইজ সামগ্রী রয়েছে, ব্যালট পেপার, ব্যালট বক্স, অ্যাটেন্ডেন্স শিট ইত্যাদি সবগুলো প্রস্তুত রয়েছে এখানে। দর্শক, রাজশাহী থেকে এই মুহূর্তে রাকসু নির্বাচনের ভোটের সর্বশেষ খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি শাহরিয়ার অন্তু। ধন্যবাদ আপনাকে। আপনি ঠিক যেমনটি বলছিলেন, দীর্ঘ প্রায় 35 বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে বহুকাঙ্ক্ষিত রাকসু নির্বাচন। দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি একটি মহিলা ভোট কেন্দ্রের সামনে। এখানে যদি পরিস্থিতি দেখাই, যে দেখেন এখানে ছাত্রীরা সারিবদ্ধ হয়ে দীর্ঘ লাইন রেখে তারা একে একে যাচ্ছেন এবং তাদের চেক করা হচ্ছে যে তাদের সাথে কোনো ডিভাইস রয়েছে কিনা, মোবাইল রয়েছে কিনা, এগুলো দেখা হচ্ছে। এছাড়া আমি একটি কথা জানিয়ে রাখতে চাই যে আমার কথা হয়েছে নির্বাচন কমিশনার নজরুল ইসলামের সাথে। উনি আমাকে যেটি জানিয়েছেন যে আজকে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ভোট গ্রহণ চলবে এবং বিকেল 4টায় ভোট শেষ হবে। এছাড়া আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে এবার এই নির্বাচনে 28,901 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং সকাল থেকে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ইতিমধ্যে পুলিশ কমিশনার, র্যাবের সিও এবং বিজিবির সেক্টর কমান্ডার সহ সকলেই আসলে পরিদর্শন করেছে এবং ব্যাপক পুলিশ মোতায়েন করা রয়েছে। তাছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর যে নজরদারি সেটা ছিল চোখে পড়ার মতো। বিশ্ববিদ্যালয়ে বহিরাগত আসলে কারোরও ঢোকার কোনো সুযোগ নেই। আমি আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে রাজশাহীতে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচন এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এই ভোটে মোট 43 জন প্রার্থী অংশগ্রহণ করছে এবং একজন ভোটারকে 43টি ভোট দিতে হবে 10 মিনিটের মধ্যে। এছাড়াও আমি আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে রাজশাহী পুলিশ কমিশনার আবু সুফিয়ান আমাকে যেটি জানিয়েছেন যে 2000 পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও র্যাব এবং বিজিবির যে টহল টিম রয়েছে এবং তারা দায়িত্ব পালন করছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তো দর্শক, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে নির্বাচনের সর্বশেষ খবর। ধন্যবাদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভিপি পদে বিজয়ী হয়েছেন ছাত্র শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোটের প্রার্থী ইব্রাহিম হোসেন রনি।
জিএস পদে জয়লাভ করেছেন একই প্যানেলের সাইদ বিন হাবিব। অন্যদিকে এজিএস পদে বিজয়ী হয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী আইবুর রহমান তৌফিক। ভোর 4:30টার দিকে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় সংসদের ফলাফল ঘোষণা করা হয়। 424টি হলের ফলাফল অনুযায়ী ভিপি পদে ইব্রাহিম হোসেন রনি ভোট পেয়েছেন 7,221টি। জিএস পদে সাইদ বিন হাবিব ভোট পেয়েছেন 7,295টি। অন্যদিকে এজিএস পদে আইবুর রহমান তৌফিক ভোট পেয়েছেন 6,441টি। পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়া শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বিজয়ীরা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারকে সবাই ব্যতিব্যস্ত রেখেছে যেন নির্বাচন করতে না পারে, কিন্তু আর কোনো আপোষ নয়, জনগণ নির্বাচন চায়। সকালে ঠাকুরগাঁয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, পিআর হবে কিনা সেটা পরবর্তীতে সংসদে নির্বাচিত জনপ্রতিনিধিরা সিদ্ধান্ত নেবে। তাই আগামী নির্বাচনে পিআর চায় না বিএনপি। ফেব্রুয়ারিতেই নির্বাচনে আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব। জনগণ নির্বাচন চায়, জনগণ ভোট দিতে চায়, তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়। বন্ধুগণ, এইখানে আমরা কোনো আপোষ করব না, মানুষ কোনো আপোষ করবে না। আইনি ভিত্তি না দিলে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না এনসিপি। সকালে দলটির অস্থায়ী কার্যালয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এ কথা জানান। এ সময় জুলাই সনদের আদেশ জারি, গণভোটের বিষয়ে চূড়ান্ত করা সহ 3 দফা দাবি তুলে ধরেন তিনি। জনগণের সামনে এই 3টি বিষয়ে পরিষ্কার না করে জুলাই সনদের স্বাক্ষর ছলছাতুরি করা হবে বলে তিনি অভিযোগ করেন। জুলাই সনদের আদেশের বিষয়টি পরিষ্কার হওয়ার পর্যন্ত তিনি যদি কোনো রাজনৈতিক দল স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয় তার জবাব জনগণের কাছে তাদের দিতে হবে বলে জানান নাহিদ ইসলাম। আমরা ওই আইনি ভিত্তি ছাড়া এবং অর্ডারের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া আমরা যদি সনদে স্বাক্ষর করি সেটা মূল্যহীন হবে এবং পরবর্তীতে সরকার অর্ডার আসলে কিসের ভিত্তিতে দিবে, কোন কি টেক্সট সেখানে থাকবে সেই নিশ্চয়তা আমরা পাচ্ছি না। ফলে আমাদের সদস্য সচিব যেমনটা বললেন যে আমরা সেই বিষয়টা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা জুলাই সনদে স্বাক্ষরের যেই অনুষ্ঠান বা যেই আয়োজনটা চলতেছে সেখানে আমরা নিজেরা অংশীদার হব না। এই সামগ্রিক প্রেক্ষিতে আমরা কয়েকটি বিষয় তুলে ধরছি সরকারের কাছে, ঐকমত্য কমিশনের কাছে, কারণ আমরা চাই যে এই পুরো প্রক্রিয়াটা সফল হোক। প্রথমত, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, এই আদেশের খসড়া সনদ স্বাক্ষরের আগেই প্রকাশ করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জনগণের সার্বভৌম অভিপ্রায় অনুসারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জারি করবে। শিক্ষা উপদেষ্টার সঙ্গে সচিবালয়ে আলোচনা ফলপ্রসূ না হওয়ার শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন এমপিভুক্ত শিক্ষকরা। এর আগে দুপুরে উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসেন আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিরা। দুপুর 2টার পর তারা উপস্থিত গণমাধ্যমকে আন্দোলন চালিয়ে যাবার কথা জানান। এদিকে শিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেন, শিক্ষকদের বেতন ভাতার দাবি দেওয়া নিয়ে সরকারের দ্বিমত নেই। বাড়ি ভাড়ার বিষয়টির প্রতি সরকার সংবেদনশীল। কিছুদিনের মধ্যে জাতীয় বেতন স্কেল হবে, তখন এটার ইতিবাচক প্রভাব থাকবে। এই প্রচেষ্টার সবার সহযোগিতা চান তিনি। আমাদের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হচ্ছে যে এখন বাজেট, অ্যালোকেটেড বাজেট, এবং যারা এটা শিক্ষকরা যেটা আন্দোলন করছেন যে বিষয়ে, সেই বিষয় নিয়ে আগেও অন্যান্যভাবেও এই আন্দোলনটা হয়েছে, এবং যতবার তারা আসতে চেয়েছেন তাদেরকে জিজ্ঞেস করেন, ততবারই আমাদের দ্বার উন্মুক্ত ছিল। এই ঘরেই আমরা দফায় দফায় তাদের সাথে বসেছি, এবং প্রথমে তাদের যেটা দায়িত্ব যেটা ছিল, তাদের দাবি যেটা ছিল, সেটা হচ্ছে 1000 থেকে এটা 2000 টাকা করার জন্য ইমিডিয়েটলি সেই, এবং আমার যে পূর্বসূরি যিনি ছিলেন তার সময় এই দাবি উত্থাপন তারা করেছিলেন, এবং সেই প্রেক্ষিতে আমরা যথাযথভাবেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এটা আমরা জানিয়েছি। দর্শক, এই বিষয়ে আরও তথ্য জানাতে আমাদের সাথে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হাসান। রাকিব, সচিবালয়ের শিক্ষক প্রতিনিধিদের আসলে বৈঠক হয়েছে, সেখানে কি কি বিষয়ে তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে সে সম্পর্কে জানাবেন।
ধন্যবাদ শাওন আপনাকে। আসলে বৈঠকটি অল্প কিছুক্ষণ আগেই কিন্তু শেষ হয়েছে, অর্থাৎ শিক্ষকদের একটি 16 সদস্যের একটি প্রতিনিধি দল এসেছিলেন এই শিক্ষা মন্ত্রণালয়ে এবং শিক্ষা উপদেষ্টা সহ শিক্ষা সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তারা কিন্তু দীর্ঘ সময় একটি বৈঠক করেছেন। বৈঠকের পর বেরিয়ে তারা যে বিষয়টি বলেছেন, তাদের যে দাবি দাওয়াগুলো ছিল তার কোনো বিষয়ে সরকারের আন্তরিকতা নেই, সে কারণে তারা আন্দোলনকে শান্তিপূর্ণভাবে চালিয়ে যাওয়ার কিন্তু ঘোষণা দিয়ে গেছেন। তবে কি সে আন্দোলনের পরবর্তী ধাপগুলো কী হবে সেই বিষয়গুলো তারা তাদের যে সহকর্মীরা যারা আন্দোলন করছেন এখনও শহীদ মিনারে রয়েছেন তাদের সাথে আলোচনা করেই তারা সে বিষয়গুলো ঠিক করবেন বলে আমরা জানিয়েছেন। এখানে আরেকটি বিষয় একটু জানাতে চাই যে আলোচনার যে বিষয়বস্তু তাদের যে 3টি দাবি ছিল, মূলত আসলে সেই দাবিগুলো নিয়ে তারা আলোচনা করেছেন। তারা এখানে যে বাড়ি ভাড়ার বিষয়টি তারা বাড়ানোর কথা বলেছেন। সর্বশেষ তারা যে তথ্যটি আমাদেরকে দিয়েছেন যে প্রথম 20% হারে তারা বাড়ি ভাড়া বৃদ্ধির দাবি জানালো, তারা কিন্তু সর্বশেষ 10% সেটি বৃদ্ধি করার জন্য দাবি জানিয়েছেন এবং অন্যান্য ভাতা, বিশেষ করে উৎসব ভাতা 50 থেকে 75% এবং চিকিৎসা ভাতা 500 টাকা থেকে 1500 টাকার তারা প্রস্তাব করেছেন। অর্থাৎ এই দাবিগুলো তাদের অত্যন্ত ন্যায্য দাবিগুলো তারা দাবি করছেন। তাদের জীবন চলার জন্য প্রায় 6 লক্ষাধিক যে শিক্ষক রয়েছেন, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক রয়েছেন, তাদের এই দাবি, কারণ তারা যে পরিমাণ অর্থ এখন এসব ভাতাগুলো পাচ্ছেন তারা কোনোভাবেই তারা এগুলো দিয়ে তারা চলতে পারছেন না এবং তারা অনেকটা কান্না জড়িত কণ্ঠে তারা কান্না করেই তারা তাদের কষ্টের কথাগুলো জানিয়েছেন। বারবার সরকারের পক্ষ থেকে এই বিষয়গুলো আশ্বাস দেওয়া হলো, তাদের এই দাবিগুলো মেনে নেওয়া হয়নি। সর্বশেষ তারা এই যে দাবিগুলো নিয়ে এসছে সেই দাবিগুলো তারা না মানলে তারা ঘরে ফিরে যাবেন না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে এই বিষয়টি নিয়ে কিন্তু সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত আমাদেরকে কিছু জানানো হয়নি। যে আজকে যে এসএসসি পরীক্ষার যে ফলাফল ঘোষণা করা হয়েছে তখন শিক্ষা উপদেষ্টা কি বলেছেন যে তাদের দাবি দেওয়ার বিষয়গুলো নিয়ে তারা সরকার উচ্চ পর্যায়ে বিভিন্ন মহলে তারা আলোচনা করছেন। তবে এই বৈঠকটির পর তারা কি বলবেন, তাদের অবস্থান কি, সে বিষয় কিন্তু আমাদেরকে তারা জানাবেন। আমরা জানি যে এখন পর্যন্ত উপদেষ্টা সচিবের নেতৃত্বে একটি মিটিং চলছে এবং মিটিংয়ের বিষয়ে তারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন। আমাদেরকে জানানো হয়েছে যে তারা এই মিটিংয়ের পর তারা সরকারের যে সিদ্ধান্তগুলো রয়েছে সেই সিদ্ধান্তগুলো গণমাধ্যমের সামনে তুলে ধরবেন এবং সেই জন্য আমরা কিন্তু এখানে অপেক্ষা করছেন। এখনও শিক্ষা মন্ত্রণালয়ে রয়েছেন এবং এই বৈঠকটি শেষ হলে সরকারের অবস্থান কি সেই বিষয়গুলো আমরা জানিয়ে দিতে পারবো। তবে আরেকটি বিষয় তো জানাতে চাই, এরই মধ্যেই যে শিক্ষকরা যেই আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন যে রোডস টু যমুনা, সেই আন্দোলনটি আপাতত স্থগিত রয়েছেন এবং এই আন্দোলনের পরবর্তী কী ধাপ হবে, তারা কী সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তগুলো তারা শহীদ মিনার শিক্ষকদের সাথে আলোচনা করে তারা বিষয়গুলো জানাবেন। শাওন, রাকিব আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ আলী। ইউসুফ, শিক্ষকদের কর্মসূচি চলমান রাখার ঘোষণা দেওয়া হয়েছে, তো 3 দফা দাবি নিয়ে কি বলছেন আন্দোলনরত শিক্ষকরা সেই সম্পর্কে আমাদেরকে জানাবেন। শাওন, আপনি জানেন যে এমপিওভুক্ত বেসরকারি যে শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু আজকে 5 দিন ধরে আন্দোলন করছেন। তাদের যে 3 দফা দাবি, সেই দাবির মধ্যে যে বিষয়টি সবচেয়ে উল্লেখযোগ্য সেটি হলো 20% বাড়ি ভাড়া দেওয়ার কথা বলা হয়েছে। তারা সেটি দাবি করেছেন, কিন্তু সরকারের পক্ষ থেকে এটি না মানাতে কিন্তু আন্দোলন চলমান রেখেছেন। কিছুক্ষণ আগে শিক্ষকদের একটি প্রতিনিধি দল সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক করে তাদের দাবি মেনে না নেওয়ার কারণে তারা এখানে আগে থেকেই সমবেত ছিলেন। এখন যারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন তারা সেখান থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পৌঁছেছেন। এই মুহূর্তে শিক্ষকদের যে নেতা তারা কথা বলছেন, তাদের যে আলোচনা কি হয়েছে। তবে আমরা যেটি জানতে পেরেছি যে অর্থাৎ শিক্ষকরা যে দাবিটি করেছিলেন সেই দাবির সঙ্গে সরকারি সংশ্লিষ্ট কর্মকর্তারা একমত হতে পারেন এবং তাদের দাবি মেনে নেওয়া হয়নি, যে কারণে তারা হয়তো আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিতে পারেন। অর্থাৎ তারা যেই ঘোষণাটি দিয়েছিলেন যে তাদের দাবি যদি মেনে না নেওয়া হয় তাহলে মার্চ টু যমুনা, সেটি হয়তো তারা সামনের দিকে অগ্রসর হতে পারে। শিক্ষক নেতারা কিন্তু এই মুহূর্তে কথা বলছেন, তারা হয়তো কর্মসূচি ঘোষণা করবেন। যতক্ষণ পর্যন্ত দাবি মেনে না নেওয়া হবে তারা রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন। তবে পরবর্তীতে কি ঘোষণা দেয়া হয় সেটির উপর নির্ভর করবে আসলে আন্দোলন কতটা চলমান থাকবে কি না।
বা কোন দিকে আন্দোলনটা গড়াবে বা আরও কঠোর কোনো কর্মসূচি দেয়া হবে কিনা। তবে আমরা শিক্ষক নেতাদের সঙ্গে কথা বললে সে বিষয়টি স্পষ্ট করে আমরা আবার জানাতে পারবো। শাওন, এই ছিল এমপিভুক্ত বেসরকারি শিক্ষকদের যে 3 দফা দাবি, সেই দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে যে আন্দোলন চলছে সেই আন্দোলন কর্মসূচির সবশেষ তথ্য। শাওন। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শহীদ মিনার থেকে আন্দোলনরত শিক্ষকদের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আলী। জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ পঞ্চম ও শেষ দিনের যুক্তিতর্ক উপস্থাপন করে প্রসিকিউশন। সোমবার আসামিপক্ষ যুক্তি উপস্থাপন করবে। পরে চিফ প্রসিকিউটর জানান, জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে প্রসিকিউশন। অপরাধের প্রাণভোমরা ছিলেন শেখ হাসিনা, তাই তাকে বিচারের মুখোমুখি করতেই হবে। এদিকে জুলাই আন্দোলনে সাভারের আশুলিয়ায় 6 লাশ পোড়ানো সহ 7 হত্যা মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণ 20 অক্টোবর নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল 2। আর দুপুরে একই ট্রাইব্যুনালের চানখারপুলে 6 জন হত্যা মামলায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেবেন।